আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসের শোক শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার শোক ও উদ্বেগ প্রকাশ। এবং হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা। এই হামলা জুলাই অভ্যুত্থান নৎসাতের ষড়যন্ত্রের অংশ মন্তব্য। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ, আর শুরুতেই বিজয়ের মাস ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি শোক শ্রদ্ধায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শহীদ পরিবারের সদস্যদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা ও সব শ্রেণী পেশার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আল বদর আল শামস বাহিনী সুপরিকল্পিতভাবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের এক ভয়াবহ অধ্যায়। স্বাধীনতার সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে জাতির চিন্তা, বিবেক ও নেতৃত্বের ভিত্তিকে ভেঙে দিতে এই হত্যাযজ্ঞ চালানো হয়। রাতের আধারে নিধন হত্যাযজ্ঞে মেতে ওঠা এ চক্র হত্যা করে 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী এবং 16 জন শিল্পী, সাহিত্যিক ও প্রকৌশলীকে। গভীর শোক, বেদনা ও শ্রদ্ধার সঙ্গে জাতি প্রতি বছর এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। 71-এর 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 81তম পর্ব। 1971-এর 25শে মার্চের আগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা অফিসার ও সেনাদের দুর্বল করতে যেমন নিরস্ত্র করাসহ ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়েছিল, তেমনি পাকিস্তান বিমান বাহিনীতে চাকুরিরত বাঙালি অফিসার ও সেনাদেরও দুর্বল করতে পদক্ষেপ নিয়েছিল হানাদাররা। 25 তারিখ আমরা কিছু বুঝিনি। 26 তারিখ সকালে যখন অফিসে গেলাম আমরা সবাই, তখন আমাদেরকে বলা হলো যে ইস্ট পাকিস্তানে কিছু গণ্ডগোল হয়েছে, তো এটার একটা তোমাদের মানসিক হতে পারে, কষ্ট পেতে পারে অনেকে তোমরা, কারণ ওখানে বেশ কিছু খুনাখুনি হয়েছে। তবে এটা বিহারি বাঙালির খুনাখুনি, এটা তোমাদের কিছু না, তবুও আমরা চাই যে তোমরা সেফ থাকো। এই উছিলা দিয়ে ওরা আমাদেরকে ফ্লাইং থেকে একদম অফ করে দিল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী বিমান বাহিনীর 35 জন বাঙালি অফিসার, ক্যাডেট এবং প্রায় 500 বিমান সেনা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন কারণে 71-এর 25 মার্চের আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন, আর অন্যরা বিভিন্নভাবে জীবন বাজি রেখে পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। 28 সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী গঠনের আগ পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনারা বীরত্বের সাথে যুদ্ধ করেন পদাতিক বাহিনীতে। বাংলাদেশ বিমান বাহিনী গঠনের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান এ.কে. খন্দকারের নামানুসারে গঠন করা হয় কিলো ফ্লাইট। সে সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা 3 ডিসেম্বর আকাশপথে প্রথম সফল আক্রমণ পরিচালনা করেন। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণে ত্বরান্বিত হয় মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ।
সুদানে সন্ত্রাসীদের হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার কথা জানায়। আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফানের কাদুগলি এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। এ হামলায় 6 জন নিহত হয়েছেন। এ হামলার নিন্দা জানিয়েছে সুদানের সেনা সমর্থিত সরকার। সরকারের এক বিবৃতিতে এ হামলার জন্য সরকার বিরোধী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় বাংলাদেশের 6 জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও 8 জনের আহত হওয়ার সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার। তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে নিজের এক ফেসবুক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ঘটনায় আরও 8 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। তারেক রহমান বলেন, চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, গুরুতর আহত শরীফ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা বলেছেন, হাদির উপর হামলা জুলাই অভ্যুত্থান নৎসাৎ করার ষড়যন্ত্রের অংশ। চকর মালিথার রিপোর্ট। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শুক্রবার আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ হাদির জন্য দোয়া করছে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। শারীরিক অবস্থা বিবেচনায় দেশের বাইরে পাঠানোরও ব্যবস্থা করবে সরকার। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পিছনে বড় শক্তি কাজ করছে। সব অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। তবে বৈঠক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী এবং ওসমান হাদির পরিবার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় নিজেদের প্রার্থীদের সতর্ক থাকা ও চলাচল সীমিত রাখতে বলেছে একাধিক রাজনৈতিক দল। সম্ভাব্য প্রার্থী ও বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে, যা ভোটারদের নির্বাচন বিমুখ করতে পারে। এজন্য সরকারকে দায় দিচ্ছেন তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট।
গত মাসে চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছিলেন বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ, আর তফসিলের পরদিনই ঢাকায় গুলিবিদ্ধ হন স্বতন্ত্র প্রার্থী উসমান হাদি। এসব ঘটনা শঙ্কিত করে তুলছে নির্বাচনের মাঠে থাকা অন্য প্রার্থীদের। তারা বলছেন, নিরাপদ পরিবেশ তৈরিতে সরকারের ব্যর্থতার প্রভাব পড়বে নির্বাচনী প্রচারণায়। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা যেন একা আর মুভ না করি। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আমাদের মুভমেন্টটা সামনের কিছুদিন খুব সাবধানে মুভ করি। তো এইটা তো আমাদের একটা মুভমেন্টের রেস্ট্রিকশন চলে আসলো। প্রার্থী হিসেবে অবশ্যই এটা আমার জন্য একটা আসন্ন সংকেত। যারা নির্বাচনের প্রার্থী হতে যাচ্ছেন তাদের অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সাথে সাথে ভোটারদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা নাহলে জনগণ কিন্তু ঘর থেকে তাদের ভোট দিতে বের হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার ধাক্কা লাগছে নির্বাচনী পরিবেশেও। সেই চ্যালেঞ্জগুলো আমরা যেটা দেখছি যেটা সমাধানযোগ্য, বিশেষ করে অস্ত্রগুলো উদ্ধার করা, আমরা এই চ্যালেঞ্জগুলো বাড়াচ্ছি কেন? তো এই প্রসঙ্গগুলো নানা ধরনের ভয়ের মাত্রা তৈরি করছে। তবে কঠোর এবং দৃষ্টান্তভাবে আইনের প্রয়োগ ঘটাতে না পারলে পরিস্থিতি বদল করাটা বা পরিবর্তন করাটা খুব কঠিন। চলমান পরিস্থিতিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একজনের বিরুদ্ধে আরেকজনের একটা সন্দেহ তৈরি করছে, এই সন্দেহ থেকে নানা ধরনের সংশয়ের জায়গাটাও তৈরি হয়। এই ধরনের নিরাপত্তার প্রসঙ্গগুলো যদি খুব সক্রিয় থাকে বা অনিরাপদ থাকে বা সংঘাত সহিংসতার ঘটনাগুলো যদি বাড়তেই থাকে, তখন ভোটারদের বা জনগণের অংশগ্রহণের জায়গাটা অনেকটা সীমিত হয়ে পড়বে। তিনি আরও বলেন, দোষারোপের রাজনীতি অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রাখছে, যা রাজনৈতিক সহিংসতা বাড়িয়ে দিচ্ছে। হাদির ঘটনায় কিন্তু আমরা সেটা লক্ষ্য করলাম যে সেটি হচ্ছে একদল আর এক দলকে ইঙ্গিত করে নানা ধরনের মন্তব্য করছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের পথে উত্তরণের ষড়যন্ত্র থেমে নেই। রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেছেন, কেবল গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামানো যাবে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির শেষ দিনে সমাপনী অধিবেশনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিকল্পনাকে আমরা তখনই তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, তাই নির্বাচনে ব্যক্তিগত প্রত্যাশার ঊর্ধ্বে উঠে দলের পাশে দাঁড়াতে হবে। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য। সামনে আরো কঠিন সময় আসছে উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে কেবল বিএনপির কাছেই অতীত অভিজ্ঞতা ও পরিকল্পনা রয়েছে, তাই নেতাকর্মীদের ঘরে বসে না থেকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর 23তম সমাবর্তন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর হাবিব ফারদৌন অনলাইনে বক্তব্য উপস্থাপন করেন। বিভিন্ন অনুষদের 1766 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন 3 জন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, AIUB এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, AIUB এর উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান ও অন্যান্যরা বক্তব্য দেন।
দেশ বিদেশের লাখো মানুষের অংশগ্রহণে ঢাকার আরামবাগে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত সমাজ ও ধর্মীয় সংস্কারক বীর মুক্তিযোদ্ধা হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির ৭৬তম জন্মদিনকে কেন্দ্র করে এই মহাসম্মেলন হয়। দেশব্যাপী মাজার, দরবার, খানকাসহ সুফিবাদীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সব বিভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার ডাক দেন সম্মেলনের আহ্বায়ক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। সম্মেলনে দেশ বরেণ্য আলেম, বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নাটোরে চলন বিলের আওতাধীন ৩ উপজেলা সহ ৭ উপজেলাতেই রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষক। এবার প্রকৃতি সংবাদ। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, ওয়াটার রাইটস ফোরাম এবং ALRDর যৌথ উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে নদী, বন, পাহাড়, কৃষিজমি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা শীর্ষক জাতীয় সম্মেলন। আগারগাঁওয়ের পর্যটন ভবনে দুদিনের সম্মেলনের প্রথম দিন বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি, বন ও জলাভূমি আদিবাসী বান্ধব নয়। বন সুরক্ষায় তাদের সক্রিয় জনগোষ্ঠী স্বীকৃতি দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের কৌশল গ্রহণের উপর মত দেন বক্তারা। সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বিভাগের বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকা ও অন্যান্যরা ছিলেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোক শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার শোক ও উদ্বেগ প্রকাশ। এবং হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা। এ হামলা জুলাই অভ্যুত্থান নৎসাতের ষড়যন্ত্রের অংশ মন্তব্য। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।